আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতদিন আপনারা বই পুস্তকে ইতিহাসে যা কিছু পড়ছেন সব ভুল, সব ভুয়া। আসল ইতিহাস এই ভিডিওতে আমি আপনাদের বলবো। আশা করি পুরো ভিডিও মন দিয়ে কয়েকবার শুনবেন, ঠিক আছে? 1757 সালের পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এই সবগুলা যুদ্ধের রণকৌশল, পরিকল্পনা, নির্দেশনা কে দিয়েছিল জানেন? কে সাজিয়েছিল জানেন? জানেন না? এইসব জানাতে হলে অবশ্যই আমাকে টিনের চশমা পড়তে হবে, অন্যথায় কোনোভাবেই বলা সম্ভব না। একটা ব্যাপার আছে তো, তাই না? কইরালই কি ভাল লাগতেছে? চশমার ফ্রেমটা কেমন চেনা চেনা লাগে না? হ্যাঁ, ঠিক ধরছেন। আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান ঠিক এই ফ্রেমের চশমা পড়তেন। দেখেন নাই? এই যে ছবি দেখেন। উনি আসলে সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি ছিলেন একজন টাইম ট্রাভেলার। চলেন আপনাদের উনার সেই ডায়েরির পাতা থেকে কিছু গোপন তথ্য দেই, যেগুলা শুনলে আপনাদের মাথার চুল খাড়া হয়ে যাবে, আর হাসতে 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 পেটের নাড়ি ভুঁড়ি জিলাপির মতো বেঁকে যাবে, পেঁচিয়ে যাবে। শুনবেন? চলেন শোনা যাক। টিনের চশমা লাগাইছি বলতে তো হবে, আপনাদেরকেও শুনতে হবে। লর্ড ক্লাইভ, ওহ মাই গড, নবাব সিরাজদৌলার 50,000 সৈন্য আর আমার মাত্র 3,000, আমি তো হেরে গেলাম বাবা। ঠিক তখনই আকাশ চিরে ধোঁয়া উড়াতে 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 জিপ গাড়ি নিয়ে নামলেন আমাদের জিয়াউর রহমান। লর্ড ক্লাইভের কাঁধে হাত দিয়ে জিয়া বললেন, ক্লাইভ ব্রো, নো টেনশন, ডু ফুর্তি, আমি আইসা পড়ছি। নবাবের সেনাপতি মির্জাফর আমার লাইনে আছে, আমি ওরে বিকাশ কইরা দিছি। ও যুদ্ধক্ষেত্রে গিয়া জাস্ট স্ট্যাচু হইয়া দাঁড়াইয়া থাকবে, তুমি গিয়ে নবাবের আম গাছ থেকে সব আম পাইরা নিয়া নাও। যুদ্ধ এখানেই ফুল স্টপ, সমাপ্ত। লর্ড ক্লাইভ, তুমি যুদ্ধে জয়ী হয়ে গেলা। ভাইরে ভাই, এই বুদ্ধি শুনে লর্ড ক্লাইভ খুশিতে একেবারে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করলো। শাহরুখ খানের সেই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স শুনেন নাই? একদম দিল লুঙ্গি ডান্স। জিয়ার পরিকল্পনায় যুদ্ধে জয়ী হলো লর্ড ক্লাইভ। এর ঠিক 7 বছর পর আইলো বক্সারের যুদ্ধ, 1764 সাল। এবার মীর কাসিম, অযোধ্যার নবাব আর মুঘল সম্রাট, তিনজন মিলে ইংরেজদের অ্যাটাক করতে গেছে। এইবারও জিয়াউর রহমান সাহেব টাইম ট্রাভেল করে যুদ্ধের মাঝ বরাবর এসে হাজির। তিনি নবাবকে ডেকে বললেন, ভাই, আপনারা তিনজন একসাথে যুদ্ধ করতে আসছেন, ভালো কথা, কিন্তু ইংরেজদের কামানের সামনে ফেসপ্যাক ছাড়া যুদ্ধ করতে গেলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। এক কাজ করেন, যুদ্ধ পরে হবে, আগে বিউটি পার্লারে যান, মালিশ টালিশ করেন, ব্যাস। তিন নবাব তখন ফেসিয়াল করার জন্য চলে গেল বিউটি পার্লারে। তারা ফেসিয়ালে ব্যস্ত, এদিকে ইংরেজরা এসে যুদ্ধ জিতে নিয়ে গেল। একেই বলে জিয়াউর রহমানের রণকৌশল, একেই বলে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের জনক, জামাতিদের আব্বা, বাংলাদেশের প্রথম ফেসিস্ট, বাংলাদেশের প্রথম সেনাপ্রধান, প্রথম রাষ্ট্রপতি বলে আর কি। আমি না, বিএনপি বলে জিয়াউর রহমানের রণকৌশল একদম সেই রণকৌশল, তাই না? এবার আসেন 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ। মারাঠারা আর আফগান শাসক আহমদ শাহ আবদালি তরবারি উঁচিয়ে একদম প্রস্তুত। ঠিক তখন জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝ বরাবর একটা বড় সাউন্ড সিস্টেম, জেবিএল এর সাউন্ড সিস্টেম আর ডিজে বক্স নিয়ে হাজির। মাইক হাতে নিয়ে, মাইক্রোফোন আর কি। চিল্লায়া চিল্লায়া জিয়াউর রহমান কইলেন, হে ব্রো, হোয়াটস আপ, পানিপথের যুদ্ধ করবা করো, আগে আমার গানের তালে একটা রিলস বানাও, ডান্স দাও, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব জায়গায় আপলোড করতে হবে, কারণ মোটামুটি ভালো অঙ্কের ডলার জিয়াউর রহমান তখন থেকেই সোশ্যাল মিডিয়া দিয়ে ইনকাম করতো। মারাঠারা জিয়াউর রহমানের কথা শুনে ধুতি পয়রা যখন ডিজে গানের তালে নাচানাচিতে ব্যস্ত, আবদালি সাহেব তখন পেছন দিয়ে এসে ম্যাচ জিতে গেল, অর্থাৎ যুদ্ধ জয় করলো। আবদালি সাহেব খুশিতে জিয়াকে জড়িয়ে ধরে কইলেন, ভাই, এই রণকৌশল তো কোনো বইয়ে লেখা নাই, এইটা আপনি কই থেকে শিখছেন? জিয়া উত্তর দিল, আরে ভাই, এইটা তো আমার পাকিস্তান থেকে শেখা। আমারে শিখাইছে মোহাম্মদ আলী জিন্না, আমারে শিখাইছে ইয়াহিয়া খান, আমারে শিখাইছে পাকিস্তান সেনাবাহিনী। এই কৌশল
পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। এগুলা বই পুস্তকে লেখা হয় না, এগুলা শুধুমাত্র বিএনপির ইতিহাসের পুস্তকে লেখা হয়। বিএনপির ইতিহাসটা পড়বেন, তাহলে আরো অনেক কৌশল জানবেন। ওকে, এবার আসেন 1857 সালের সিপাহী বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে বন্দুকের কার্তুজ দাঁত দিয়ে কাটতে রাজি না, কোনোভাবেই রাজি না। এটা নিয়ে ব্রিটিশরা মারাত্মক টেনশনে। জিয়াউর রহমান আসলেন, এসে মঙ্গল পাণ্ডেকে আড়াল থেকে ডেকে বললেন, পাণ্ডেজি দাঁত দিয়ে কাটা লাগবে না, এই নেন, ডেন্টিস্টের দোকান থেকে একটা প্লাস আনছি, এইটা দিয়ে কাটেন। আর ব্রিটিশদের ব্যারাকে গিয়ে রাত 12টায় ভুতুরের সাউন্ড প্লে করে দেন। ব্রিটিশরা এই সাউন্ড শোনার পর ভাবলো ব্যারাকে ভূত আইসা পড়ছে। তারা যুদ্ধ বাদ দিয়ে কম্বল মুড়ি দিয়ে একদম শান্তির ঘুম দিল। ব্যাস, যুদ্ধ জয়। জিয়াউর রহমানের পরিকল্পনায়, জিয়াউর রহমানের নির্দেশনায় সিপাহী বিদ্রোহ সফল হয়ে গেল। হিটলার চিনেন নাই? সেই হিটলার, জার্মানির হিটলার। 999, চারপাশ থেকে রাশিয়ান আর্মি বার্লিন ঘিরে ফেলছে, আমি এখন সায়ানাইড খাবো নাকি বিষ খাবো বলতেছিল হিটলার। হিটলার যখন এইসব বলে বাংকারের মধ্যে কান্নাকাটি করছে, জিয়াউর রহমান দেয়াল ভেঙে স্পাইডারম্যানের মতো ল্যান্ড করলেন। হিটলারকে বললেন, আরে হিটলু ভাই নাকি, কান্দো কে? রাশিয়ানরা আইছে তো কি হইছে, এদের ফ্রিতে গরম গরম হালিম আর ফুচকা অফার করো। এই ঠান্ডার মধ্যে হালিম খেলে ওরা যুদ্ধ ভুলে ওইখানেই কম্বলের ভেতর ঢুইকা শান্তির ঘুম দেবে, আর তুমি এই ফাঁকে ছদ্মবেশে ফুচকার দোকানদার সেজে আর্জেন্টিনা পালাই যাও। লেটা চুকে গেল। হিটলার জিয়াউর রহমানের পরামর্শ মোতাবেক সেদিকে আগালো। এরপর জিয়াউর রহমানের পা ধরে কান্নাকাটি করে বলল, ভাই তুমি কেন আগে আসো নাই ভাই? তুমি যদি আগে আসতা আমার এতগুলো সৈন্য কখনোই মারা পড়তো না। তুমি কেন আগে আসো নাই ভাই? জিয়া বললেন, আরে সব সময় সবকিছু করতে হয় না, এই পরিকল্পনা আমি আগে আসলে বাস্তবায়ন করা যেত না। টিনের চশমা পইরা অনেক কিছু শুনাইলাম, চশমাটা খুলি, চোখে অন্ধকার লাগতেছে। তো দর্শক, এতক্ষণ আপনারা ইতিহাসের যে খিচুড়ি সংস্করণ শুনলেন, এটা শোনার পর ইতিহাস বইয়ের যারা লেখক মরে গেছে, আমি নিশ্চিত তারা কবরের ভেতর ডিগবাজি খাচ্ছে। আর যারা বেঁচে আছে তারা বলছে, হে খুদা তুমি মাটি ফাঁক করো, আমরা ঢুকে যাই। যেগুলা বললাম এগুলা শোনার পর বর্তমানে ভিউজ, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবারের চক্করে আমাদের ইন্টারনেটের কিছু মহাজ্ঞানী, বিএনপি পন্থী, জামাত পন্থী কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, এরা ইতিহাসকে এমন পর্যায়ে নিয়ে গেছে, ঠিক কদিন পর এরা বলবে ডাইনোসরের বিলুপ্তি হয়েছে, জিয়াউর রহমান ডাইনোসরকে বিলুপ্ত করতে সহায়তা করেছে। চাঁদে কদিন পূর্বে কতগুলা নভোচারী ঘুরে আসলো না, এখানেও জিয়াউর রহমানের অবদান ছিল, বিএনপির অবদান ছিল। কদিন পর বলবে মেট্রো রেল শেখ হাসিনা করছে, এটা তো জিয়াউর রহমান ফোন কইরা বলছে উপরে থিকা। বলবে এগুলা, বেশি দিন না, অল্প কিছুদিন অপেক্ষা করেন, এগুলা শুনবেন। সত্যি কথা বলতে জিয়াউর রহমান কোনো টাইম ট্রাভেলার ছিলেন না। তিনি 1757 সালে লর্ড ক্লাইভকে লেবু চা খাওয়ান নাই এবং হিটলারকেও ফুচকা বেচার পরামর্শ দেন নাই। তিনি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে একজন স্বাভাবিক মুক্তিযোদ্ধা ছিলেন, বীরত্ব দেখিয়েছেন, বিনিময়ে বীরুত্তম খেতাবে ভূষিত হয়েছেন। মুক্তিযুদ্ধের মহানায়ক বলেন, স্রষ্টা বলেন, সবকিছু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তার নামে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। তৎকালীন সময়ে স্লোগান দেওয়া হয়েছিল, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তখন কিন্তু কেউ স্লোগান দেয় নাই, শহীদ জিয়ার পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কইছিল কেউ? একটা স্লোগান দেখাতে পারবেন না। এটাই আমাদের আসল ইতিহাস। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। তার বাপের সাধ্য ছিল না একটা সেক্টর কমান্ডারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে তিনি পাঠ করেছিলেন। জিয়া অন্য 10টা সেক্টর কমান্ডারের মতো একটা সেক্টর কমান্ডার ছিল, যার কারণে বীরুত্তম উপাধিতে ভূষিত হয়েছে। রুহুল কবির রিজভী যতই হুক্কা হুয়া 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 করেন না কেন, লাভ নাই, ইতিহাস বদলানো কখনো যায় না। আর বুলডোজার বুলু যতই লেকচার মারো, যতই পক পক করো, ইতিহাস কখনো বদলানো যাবে না। এগুলা কোনো হুমকি ধামকি না, স্রেফ বাস্তবতা। তো দর্শক, টিনের চশমার সেকেন্ড এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড়
ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব ভালো মতো জানেন ক্ষমতাবানের করুণা, ক্ষমতাবানের একরকমের আশ্রয় প্রশ্রয় কত বড় পদে একজনকে প্রতিষ্ঠিত করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তার পরপরই তিনি ভীষণভাবে আলোচিত হয়ে উঠেছিলেন যখন তিনি তার রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে শেখ হাসিনার বিষয়ে বলেছিলেন যে শেখ হাসিনাকে তো তিনি সবসময় পা ছুঁয়ে সালাম করেন, তো গত কয়েক মাস তাকে যে কিছুতেই উনি পদধূলি দিচ্ছিলেন না, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভীষণ মর্মাহত এবং উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে বুঝতে পেরেছেন যে তিনি পদধূলি না দিলেও তাকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেছেন বটে। তো সেহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর যখন শেখ হাসিনা চলে গেলেন তখন সাক্ষাৎকারে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে জানিয়েছিলেন যে এমনকি শেখ হাসিনা তাকে বলেও যান নাই যাওয়ার সময় যে তিনি বাংলাদেশ থেকেই চলে যাচ্ছেন, পদত্যাগপত্র তো দিয়ে যানই নাই। সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এরপর কাদের কাদের করুণার উপর নির্ভর করতে হয়েছে তার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং তার প্রধানমন্ত্রী দেশত্যাগ করবার পর টিকে থাকতে বঙ্গভবনে, যখন কিনা বঙ্গভবন ঘেরাও করে 2024-এর জুলাই আগস্টের বিপ্লবীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে রাজপথে বিচার করার ডাক দিয়ে স্লোগান দিচ্ছে, তখন সেটাও তিনি ইউনূস সরকার বদলে গিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরপরই কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছিলেন। তিনি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন তাকে আশ্রয় দিয়েছেন এই পুরো সময়টায় যাতে তিনি মানসিক জোর বজায় রেখে নিরাপদে বঙ্গভবনে থাকতে পারেন, এবং যেই ওয়াকারুজ্জামান গণভবন, সংসদ ভবন, বিচারপতিদের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট কিচ্ছু রক্ষা করতে পারেন নাই, তিনি কিভাবে তাকে সশস্ত্র প্রহরায় বঙ্গভবনে আগলে রেখেছিলেন এত মাস, সেটা যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কৃতজ্ঞতার সাথে সাক্ষাৎকারে স্মরণ করেছেন, তেমনি তিনি বলেছিলেন যে তারেক রহমানও তাকে সব সময় ভরসা দিয়েছেন যে তিনি যাতে বঙ্গভবনে টিকে থাকেন এবং সংবিধান এক রকমের ধারাবাহিকতা রক্ষা করেন। মানে ওই সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল যে 2024-এর ওই আগস্টে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর যোগাযোগ আর না হলেও তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ এরপর থেকে অব্যাহত ছিল এবং এই সকলের করুণা আশ্রয় প্রশ্রয়েই তিনি বঙ্গভবনে দুর্বিষহ জীবন কাটালেও টিকে ছিলেন বটে। সবচেয়ে বড় কথা, তারেক রহমান রাষ্ট্রপতির পাশে বসে যখন রোজার ঈদের ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন এবং রাষ্ট্রপতিকে দেখে সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সবগুলো দাঁত বিকশিত করে হেসে তাকে মানে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, সেই ঈদের কোলাকুলির ছবিটা যখন বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে প্রধান ছবি হয়ে উঠল এবং সেই ছবিটা যখন প্রধানমন্ত্রীর দফতর থেকে রিলিজ করা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তখন শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা একটা বেশ লম্বা সময়ের জন্য পার্মানেন্ট হয়ে গেছে বলে মনে করা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও হয়তো 18 মাস ধরে নানা রকম চাকরি যায় প্রাণ যায় বঙ্গভবন যায় এরকম টেনশনের মধ্যে থেকে হাফ ছেড়ে বেঁচেছিলেন যে এতদিনে তার যে কেড়ে নেওয়া সম্মান সেটা ফেরত এসেছে। এমনকি ইউনূসের আমলে যে প্রেস টিমটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তিনি নালিশ করলেন সংবাদ মাধ্যমে জানিয়ে, সেই প্রেস টিমটাও তারেক রহমান ফেরত দিলেন এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের আয়োজিত যেসব সম্বর্ধনা সভায় বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, ঈদুল ফিতরে কোনো গুরুত্বপূর্ণ লোক যেতে রাজি হচ্ছিলেন না, যেহেতু ইউনূস আমলে না ইউনূস না তার উপদেষ্টা পরিষদের কেউ তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কোনো সম্পর্ক রাখতেন না, একমাত্র 3 বাহিনী প্রধান সেখানে যেতেন। কাজেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের রাষ্ট্রপতির বঙ্গভবনের সম্বর্ধনা সভাগুলোয় যেতেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এত গুরুত্ব দিচ্ছেন, এটা টের পেয়ে তারেক রহমানের কাছাকাছি হতে চান, ঘনিষ্ঠ হতে চান, বিএনপি সরকারের সঙ্গে মাখামাখি বজায় রাখতে চান বা তাদের সমর্থক হিসেবে নিজেকে পরিচিত করতে চান, এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিড় লেগে গিয়েছিল বঙ্গভবনের ঈদ উল ফিতরের সম্বর্ধনা সভাতেও। এমন পরিস্থিতিতে ঈদুল আজহায় এসে শাহাবুদ্দিন চুপ্পুর সেই সুখ শান্তির ঘর একদম ভেঙে পড়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে ঈদুল আজহায় তারেক রহমান তার পাশে বসার কোনো সুযোগ দেন নাই। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ঈদের নামাজের ক্ষেত্রেও কাতারে কে কার পাশে বসবেন, কে কোন কাতারে বসবেন, এসব বিষয়ই যখন এতটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটা নামাজে দাঁড়ান তখন আগে থেকে নির্ধারিত থাকে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মনে করে দেখেন, ওই যে তিনি যখন জীবনের প্রথম ঈদের নামাজ পড়তে গেলেন ঈদগাহে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে আটকে রাখলেন বঙ্গভবনে, আমরা দেখলাম তার চেয়ারের পাশে রীতিমতো জুস, পানির বোতল সবকিছু এমনকি সাজানো আছে। ঈদুল ফিতরে ইউনূস সাহেব আর জায়গা পেলেন না ঈদগাহের নামাজে। শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে এলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ পড়ার সুযোগ পাবেন। অথচ ঈদুল আজহায় কোরবানির ঈদের দিনে এসে নামাজে যখন শাহাবুদ্দিন চুপ্পু গেলেন, তিনি গিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজে ওই কাতারে তার 3 জন পরে দাঁড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান না শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোলাকুলির কোনো ফটো সেশন করলেন, না তাকে উষ্ণ আন্তরিক অভিবাদন জানালেন, তার কোনো ফটো হলো না, প্রধানমন্ত্রীর দফতর থেকে এমন কোনো ছবি ছাড়া হলো। মানে রাষ্ট্রপতির চেয়ারটা এমন জায়গায় বসানো হলো যে তার পাশে বসতে পারলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন, মানে যিনি খালেদা জিয়ার চিকিৎসক ছিলেন, তারপর বসতে পারলেন তারেক রহমানের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বসলেন। মানে পরিষ্কার বোঝা গেল প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় শাহাবুদ্দিন চুপ্পুর জায়গাটা তার পাশ থেকে সরে গেছে। ঠিক যেভাবে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনাতেই গত ঈদে যমুনায় ইউনূসের ঢুকতে 2 ঘন্টা যমুনার গেটের বাইরে অপেক্ষা করতে হলো এবং ঈদগাহে ইউনূস আর ঢোকার সুযোগ পেলেন না ফেব্রুয়ারি মাসে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর। কাজেই সব কিছু যে খুবই সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট বার্তা দিতে ঘটে তাতে আর অবাক হওয়ার কি আছে। শাহাবুদ্দিন চুপ্পু লন্ডন গিয়েছিলেন সরকারি খরচে বেশ বিরাট সফরসঙ্গী দল নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি, এবং শাহাবুদ্দিন চুপ্পুর অভিযোগ ছিল যে ইউনূস আমলে তাকে এমনকি চিকিৎসা করতে বিদেশে যেতেও দেওয়া হয় নাই, লন্ডনে তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টও মিস হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব নিয়ে সমালোচনা হয়েছে যে এত মূল্যবান হোটেলে এত বিরাট বাহিনী নিয়ে থেকে কেন সাধারণ চিকিৎসা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে লন্ডন গিয়ে করতে হবে। কিন্তু তারেক রহমানের মূল বিরক্তি আপত্তির জায়গা সেটা নয়, এর চেয়েও তার জন্য মূল আপত্তি বিরক্তির জায়গা হয়ে উঠেছে যে শাহাবুদ্দিন চুপ্পু সেখানে যে হোটেলে ছিলেন সেই হোটেলে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসও ছিলেন এবং সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেখানে আছেন শুনে ব্রেকফাস্টের রুমে তার সঙ্গে দেখা করতে আসেন, মানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন। সৌজন্য সাক্ষাৎ আর সৌজন্যমূলক সাক্ষাতের বিষয়টা কিছুটা আলাদা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রেস টিম তাদের ছবি, মানে সুদানের এই প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সংবাদ মাধ্যমে পাঠিয়ে খবর ছাপিয়ে দেয় যে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি একই হোটেলে আছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেছেন। এই কামিল ইদ্রিস হচ্ছেন 2025 সালে গৃহযুদ্ধ বিক্ষুব্ধ সুদানে পশ্চিমের পছন্দে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এহেন কামিল ইদ্রিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়ে গেছে এবং বাংলাদেশের বিষয়ে আলাপ করে ফেলেছেন। প্রেস টিমের এ ধরনের বাড়াবাড়ি বিজ্ঞপ্তি তারেক রহমান একটুও পছন্দ করেন নাই। তার চেয়েও গুরুতর সমস্যা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন লন্ডন সফর করছেন তখন কিছুদিনের জন্য
তারেক রহমানের মন্ত্রিসভার অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারেক রহমানের মন্ত্রিসভার বলতে গেলে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়ে যান। তখন বাংলাদেশের টাইমস অফ বাংলাদেশ সংবাদপত্রটি সহ বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় যে সালাউদ্দিন আহমেদ কই গেলেন, এবং টাইমস অফ বাংলাদেশ সালাউদ্দিন আহমেদের দপ্তরে খোঁজ করলেও তারা বলতে রাজি হন না যে তিনি ঠিক কোথায় গেছেন। এমনকি বিমানবন্দরে যখন পত্রিকা খবর করে তখনও তারা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তিনি ঠিক কোনখানে গেছেন সেটা লুকিয়ে রাখতে চান। এমনকি সরকারের কোনো কোনো সূত্র বলে বসে সালাউদ্দিন আহমেদ গেছেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, অথচ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে থাকতে সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন লন্ডনে। এবং এমন খবরও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক নৈশভোজে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে বৈঠকের ব্যবস্থা হয়েছে। যদিও দূতাবাস এবং অন্যান্য সূত্রে সে খবর অস্বীকার করা হয়, কিন্তু এটাও একটা সন্দেহের জন্ম দেয় তারেক রহমানের মধ্যে। তারেক রহমানের শাহাবুদ্দিন চুপ্পুকে প্রয়োজন ছিল, কারণ যখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, একটা বড় ধরনের সাংবিধানিক শূন্যতা, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তারেক রহমান একেবারে তার সাজানো গোছানো নিয়মে কিন্তু সংসদ অধিবেশনটা শুরু করতে পেরেছেন। মানে তিনি সভাপতি পদে খন্দকার মোশাররফকে বসিয়েছেন, তারপর রাষ্ট্রপতিকে দিয়ে শপথ পাঠ করিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। একটা দূরত্ব তো নিশ্চিতভাবেই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা খুব স্পষ্ট করে বোঝাতেই ঈদুল ফিতরে মহা সমালোচিত প্রেসিডেন্ট চুপ্পুকে যেমন বুকে টেনে নিয়ে সে ছবি সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, ঈদুল আজহাতে এসেই তিনজনের পরে তার সঙ্গে দূরত্ব রেখে বসে কোনো ছবি তোলার সুযোগ না দিয়েও একটা স্পষ্ট বার্তা নিশ্চিতভাবেই দিয়েছেন।